রহমান, সচিব, বাংলা একাডেমি, সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অন্তরঙ্গ অভিবাদন। সুপ্রিয় শরীর স্বজন, মাটির গন্ধ যাকে মদির করেছিল কৈশোরের দুরন্ত বিকেল, উদ্বেলিত আত্মায় আশ্রয় পড়েছিল কীর্তিনাশর উন্মত্ত ঢেউ, বঞ্চিত মানুষের হাহাকারে বিগলিত হয়ে যার কণ্ঠ বিস্ফারিত হয়েছিল বজ্রকঠিন ঝঙ্কারে, যিনি শিখিয়েছিলেন কিভাবে স্বাধীনতার সত্য স্বপ্নকে মুক্ত করতে হয় হৃদয়ের রক্তিম প্রকোষ্ঠ হতে, শুনিয়েছিলেন সংগ্রামী চেতনার সুনিপুণ সংলাপ, সেই স্লোগান মুখর গণমানুষের মঞ্চে যার কণ্ঠ হতে নিশ্চিত হয়েছিল শিকল ভাঙ্গার অবিনশ্বর কবিতা। তিনি আমাদের সংগ্রামী পিতা, আমাদের বঙ্গবন্ধু, আমাদের মুজিবুর রহমান। মেহনতি মানুষের দুঃখ লাঘবে, নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে, সুখী সমৃদ্ধ সারি সোনার বাংলা গড়ার অভিপ্রায়ে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তিনি বঙ্গবন্ধু, তিনি বিশ্ববন্ধু। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল সাম্প্রদায়িক চিন্তা চেতনায় উজ্জীবিত, নীতি ও আদর্শ ছিল তার কর্মময় জীবনের মূল ভিত্তি। সামর্থ্য ও সীমাবদ্ধতার গণ্ডিতে সংযত না থেকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় তাকে সর্বক্ষেত্রে সার্থকতা অর্জনে সহায়তা করেছে। স্পষ্ট ভাষী দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান তিনি ছিলেন অনন্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব। মানুষের প্রতি গভীর ভালোবাসা আর তাদের অনুভূতিকে হৃদয় দিয়ে অনুভব করার সক্ষমতায় তাকে পৌঁছে দিয়েছে কোটি মানুষের সীমাহীন শ্রদ্ধার অপরিসীম উচ্চতায়। 1975 সালে 15 আগস্ট নীতি বিবর্জিত কতিপয় বেঈমান নরকীট কুলাঙ্গার সেনা সদস্য স্বাধীনতা বিরোধী চক্রের চক্রান্তে বঙ্গবন্ধুকে সপরিবারে ধানমন্ডি 32 নম্বরে তার নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করে। সূচিত হয় এক কালো অধ্যায়, স্তম্ভিত হয় গোটা বিশ্ব। সদ্য স্বাধীন বাঙালি জাতির সমুদ্র ললাটে প্রলিপ্ত হয় কালিমার রেকর্ড। সেই কলঙ্কিত রাত্রের হৃদয় বিদারক বর্ণনা আমাদের আবেগকে করে দেয় অথর্ব পাথর। কবিতার প্রতিটি বর্ণে বর্ণে রূপিত হয় হিংস্র হায়নারা জগতের রক্তে রঞ্জিত করল বাংলার মাটি, সবুজ ঘাস, 1300 নদী। চিরতরে মুছে দিতে চাইল তার নাম, কিন্তু মানুষের হৃদয়ে ভক্তি ও ভালোবাসায় প্রতীত হয়ে আছে যে অমলিন নাম, তাকে মুছে দেবে কোন অপশক্তি? সে তো বিনিশ্চিত অবিসংবাদিত এক মহান ব্যক্তিত্ব, আপন মহিমায় দীপ্যমান, ধমনীর বিশুদ্ধ শনিতে মিশে থাকা আমাদের বঙ্গবন্ধু, আমাদের শেখ মুজিবুর রহমান। সক্রিয় স্বজন শরীর, আমরা 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তার শিশুপুত্র রাসেল সহ 2 পুত্রবধূ এবং তার পরিবারের প্রিয়জনদেরকে হারিয়েছি। তাদের সেই চিরঞ্জীব অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তি নিবেদনের নিমিত্তে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে অনুরোধ করছি নীরবতা পালনের জন্য।
দ্যুতিময় প্রিয়জন, বই মানুষের পরম বন্ধু, নিঃসঙ্গ জীবনের একান্ত সুরী, বই মানব সভ্যতার অন্যতম প্রাণ সত্তা, বই মানুষের অতীত বর্তমান ভবিষ্যতে সেতু বন্ধন, শুভ বুদ্ধি জাগরণের চাবিকাঠি। এই পর্যায়ে আমরা সবাই অবলোকন করব বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমির প্রকাশিত বঙ্গবন্ধুর উপরে বাংলা একাডেমি কর্তৃক এ পর্যন্ত যতগুলো বই মুজিব বর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে তার ডিজিটাল প্রদর্শন আমরা অবলোকন করব। বঙ্গবন্ধুকে নিবেদিত তার উপর রচিত গ্রন্থমালা ডিজিটাল প্রদর্শন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন আমাদের জন্য এক অপার আনন্দের উৎস। সারা দেশে এবং পৃথিবীর অন্যান্য দেশেও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ নানা অনুষ্ঠান ও আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। বাংলা একাডেমি জন্মশতবর্ষ উদযাপনে শত গ্রন্থ প্রকাশ করছে। ইতোমধ্যে এসব গ্রন্থের একটি বড় অংশ প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থগুলো হল বঙ্গবন্ধুর বীর গাথা, ব্যালাড অফ আওয়ার হিরো বঙ্গবন্ধু, সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বহুমাত্রিক বিশ্লেষণ, বঙ্গবন্ধু নানা বর্ণে নানা রেখায়, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কি ও কেন, ৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য সম্পদ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, রাজনীতিতে হাতে খড়ি ও কলকাতায় শেখ মুজিব, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা, বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া, রেণু থেকে বঙ্গমাতা, বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িকতা, সাকিন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল, বঙ্গবন্ধুর জীবন কথা, জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি, শেখ মুজিব একটি লাল গোলাপ, সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি, বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান, বঙ্গবন্ধুর কারাজীবন, উপন্যাসে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, স্বাধীনতার পথে বঙ্গবন্ধু পরিপ্রেক্ষিত ১৯৭০-এর নির্বাচন, বঙ্গবন্ধু ও চলচ্চিত্র, ডাকটিকিট ও মুদ্রায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ও চা শিল্প, বঙ্গবন্ধু অ্যান্ড টার্বুলেন্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু ও সংবাদপত্র ৬ দফা থেকে গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর সমবায় ভাবনা, বঙ্গবন্ধুর অর্থনৈতিক উন্নয়ন দর্শন, জাতীয়করণ নীতি এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা, ব্যাংক ও বিমা খাতে বঙ্গবন্ধুর অবদান, বর্ষপঞ্জি ২০২১ বাংলা একাডেমি। এর সাথে যুক্ত হয়ে আমাদেরকে সুযোগ করে দিলেন বঙ্গবন্ধুকে নিবেদিত গ্রন্থমালার পরিচিতি। প্রাগ্রসর মুক্ত প্রাণ, থমথমে রাত নীরব নিথর, রাত্রি যখন গভীর, চোখের থেকে ঘুম উবে যায় বিষণ্ণ এক কবির, রাত্রি জেগে লেখেন কবি ভাবজগতের কথা,
সেই কথাতে পরিঘোষিত দেশের স্বাধীনতা। থামলে পরে পা খায় না কবির মানুষ পটে, ঘরে ঘরে সেই কবিতায় বার্তা হয়ে রটে। ৭১-এর ২৬ মার্চ এক কবিতা লিখে শেখ মুজিবুর কবির খ্যাতি পেলেন দিকে দিকে। বাংলা নামের এই কবিতার তিনি রচয়িতা, সে কারণেই মুজিব হলেন মহান জাতির পিতা। এবার আমি আমাদের বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক মনিরুল ইসলাম খান মহোদয়কে তার নিবন্ধ উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ রাখছি। জনাব অধ্যাপক মনিরুল ইসলাম খান। নিবন্ধের নাম বঙ্গবন্ধু এবং তার বাস্তববাদী রাজনীতি। আমরা দুভাবে রাজনৈতিক প্রেক্ষিতকে পাঠ করতে পারি। কোনো তত্ত্বের মধ্যে দিয়ে আর্থসামাজিক বাস্তবতা বিশ্লেষণ করে রাজনৈতিক কলা কৌশল নির্ধারণ করা যেতে পারে। বিকল্প হতে পারে কোনো তত্ত্বকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক প্রেক্ষিতকে পাঠ করা এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ করা। সমাজবিজ্ঞানের ভাষায় প্রথম দৃষ্টিভঙ্গিকে অবরোহী বা ডিডাকটিভ বলা হয় এবং দ্বিতীয় দৃষ্টিভঙ্গিকে আরোহী বা ইন্ডাকটিভ বলা হয়। বর্তমান নিবন্ধের উদ্দেশ্য কোনো পদ্ধতিবিদ্যা উপস্থাপন নয়, বরং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে বিশ্লেষণ করে সেটির অভিনবত্বকে চিহ্নিত করা। প্রথম যে দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করলাম তার একটি উদাহরণ হতে পারে মার্ক্সবাদী রাজনৈতিক কৌশল। মার্ক্সবাদী সমাজ বিশ্লেষণে অর্থনৈতিক বাস্তবতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মনে করা হয় বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ে বিভিন্ন অর্থনৈতিক অবস্থা বিরাজ করে। যেহেতু অর্থনৈতিক অবস্থা সমাজের রাজনীতি ও সংস্কৃতিকে নির্ধারণ করে, তাই রাজনৈতিক কলাকৌশল নির্ধারণে অর্থনৈতিক অবস্থা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি দ্বিতীয় যে কৌশলটির কথা বলছি তা অনেকটা পলিটিক্যাল রিয়ালিজম বা রাজনৈতিক বাস্তবতা তত্ত্বের কাছাকাছি। যারা ঐতিহাসিক বস্তুবাদকে প্রাধান্য দেন তারা মনে করেন তত্ত্বের আলোকে বাস্তবতাকে আগে বিশ্লেষণ করতে হবে, তারপর রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে হবে। দ্বিতীয় ধারায় মনে করা হয় বাস্তবতার মধ্যেই তত্ত্বের সম্ভাবনা লুকিয়ে আছে, তাই যথার্থ বিশ্লেষণে সেই তত্ত্ব বেরিয়ে আসবে এবং কৌশল নির্ধারণও বাস্তবসম্মত হবে। আমি বঙ্গবন্ধুকে রাজনৈতিক বাস্তবতাবাদী মনে করি এবং তার রাজনৈতিক কৌশলকে সেই আলোকে বুঝবার ক্ষুদ্র এই নাতিদীর্ঘ নিবন্ধ উপস্থাপন করব। অধুনা রাষ্ট্রবিজ্ঞানে যা পলিটিক্যাল রিয়ালিজম বা রাজনৈতিক বাস্তবতাবাদ নিয়ে চর্চা করেন, তারা মনে করেন এই দৃষ্টিভঙ্গি আদর্শগত বিষয়টি সম্পৃক্ত, অর্থাৎ বাস্তবতাকে যথার্থ বিশ্লেষণ করলেই আমরা যা কিছু ঠিক কিংবা ঠিক না, মন্দ কিংবা মন্দ না তা নির্ধারণ করতে পারব। প্রথমে আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর আলোকপাত করব এবং তার রাজনৈতিক পঠন ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি পর্যালোচনা করব। ১৯৩৮ সালের ঘটনা। শেরে বাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। তারা গোপালগঞ্জে আসবেন। বিরাট সভার আয়োজন করা হয়েছে, এক্সিবিশন হবে ঠিক হয়েছে। বাংলার এই দুই নেতা একসাথে গোপালগঞ্জে আসবেন। মুসলমানদের মধ্যে বিরাট আলোড়নের সৃষ্টি হলো। স্কুলের ছাত্র আমরা তখন। আমি স্বেচ্ছাসেবক বাহিনী করলাম, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে। পরে দেখা গেল হিন্দু ছাত্ররা স্বেচ্ছাসেবক বাহিনী হতে সরে পড়তে লাগলো। ব্যাপারটা কি বুঝতে পারছি না। এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, সেও ছাত্র। সে আমাকে বলল কংগ্রেস থেকে নিষেধ করেছে আমাকে যোগদান করতে। যাতে বিরূপ সম্বর্ধনা হয় তারও চেষ্টা করা হবে। এক্সিবিশনে যাতে দোকানপাট না বসে তাও বলে দেওয়া হয়েছে। তখনকার দিনে শতকরা ৮০টি দোকান হিন্দুদের ছিল। আমি এই খবর শুনে আশ্চর্য হলাম, কারণ আমার কাছে তখন হিন্দু মুসলমান কোনো জিনিস না। হিন্দু ছেলেদের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, একসাথে গান বাজনা, খেলাধুলা, বেড়ানো সবই চলত। আমাদের নেতারা বললেন হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করেছেন বলে হিন্দুরা খেপে গিয়েছে। এতে আমার মনে বেশ একটা রেখাপাত করলো। হক সাহেব ও শহীদ সাহেবকে সম্বর্ধনা দেওয়া হবে, তার জন্য যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে। আমি মুসলমান ছেলেদের নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী করলাম, তবে কিছু সংখ্যক নমশূদ্র শ্রেণীর হিন্দু যোগদান করল। কারণ মুকুন্দ বিহারী মল্লিক তখন শ্রমমন্ত্রী ছিলেন এবং তিনিও হক সাহেবের সাথে আসবেন। হক সাহেব ও শহীদ সাহেব এলেন, সভা হলো। হক সাহেব পাবলিক হল দেখতে গেলেন আর শহীদ সাহেব গেলেন মিশন স্কুল দেখতে। আমি মিশন স্কুলের ছাত্র, তাই
তাকে সম্বর্ধনা দিলাম। তিনি আমাকে ডেকে নিয়ে খুব কাছে বললেন, তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই? বললাম, কোনো প্রতিষ্ঠান নাই, মুসলিম ছাত্রলীগও নাই। তিনি আর কিছুই বললেন না, শুধু নোটবুক বের করে আমার নাম ও ঠিকানা লিখে নিলেন। কিছুদিন পরে আমি একটা চিঠি পেলাম, তাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন কলকাতায় গিয়ে যেন তার সাথে দেখা করি। আমিও তার চিঠির উত্তর দিলাম। এই সময় একটা ঘটনা ঘটে গেল। হিন্দু মুসলমানের মধ্যে একটু আড়াআড়ি চলছিল, দুই একজন মুসলমানের উপর অত্যাচারও হলো। আব্দুল মালিক নামে আমার এক সহপাঠী ছিল। একদিন সন্ধ্যায় আমি ফুটবল মাঠ থেকে খেলে ফিরছি, আমাকে খন্দকার শামসুল হক থেকে বললেন, মালিককে হিন্দু মহাসভার সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারপিট করছে, যদি পারো একবার যাও, তোমার সাথে ওদের বন্ধুত্ব আছে বলে জানি, তাকে ছাড়িয়ে নিয়ে আসো। আমি আর দেরি না করে কয়েকজন ছাত্র ডেকে নিয়ে ওদের ওখানে যাই এবং অনুরোধ করি ওকে ছেড়ে দিতে। রহপদ নামে এক ভদ্রলোক আমাকে দেখেই গাল দিয়ে বসলো। এরই মধ্যে আমাদের সাথে মারপিট শুরু হয়ে গেছে, দুই পক্ষে ভীষণ মারামারি হয়। আমি দরজা ভেঙে মালিককে কেড়ে নিয়ে চলে আসি। হিন্দু নেতারা বসে হিন্দু অফিসারদের সাথে পরামর্শ করে একটা মামলা দায়ের করলো। আমি খাওয়া দাওয়া করে থানায় চলে এলাম। আমার পৌঁছানোর সাথে সাথে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো। আমার জেল হাজতে পাঠানোর হুকুম হলো। এসডিও হিন্দু ছিল, জামিন দিল না। শেষ পর্যন্ত 7 দিন পরে আমি প্রথম জামিন পেলাম। হিন্দু উকিলদের সাথে আব্বার বন্ধুত্ব ছিল, সকলেই আমার আব্বাকে সম্মান করতেন। দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা হয়ে ঠিক হলো মামলা তারা চালাবে না, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে 1500 টাকা। সকলে মিলে সেই টাকা দিয়ে দেওয়া হলো। আমার আব্বাকেই বেশি দিতে হয়েছিল। এই আমার জীবনের প্রথম জেল। উপরের বর্ণনা থেকে বুঝতে পারা যায় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক তিক্ততায় রূপ নিয়েছে, পারস্পরিক আস্থা নষ্ট হয়ে গিয়েছে, ক্রমাগতভাবে সাম্প্রদায়িক ঘৃণা তৈরি হয়েছে। খুব যুক্তিসঙ্গত কারণেই বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার বাসনা তীব্র হয়, যেহেতু তিনি একজন সক্রিয় নাগরিক। ভালোকে ভালো বা মন্দকে মন্দ বলতে চান, চুপ করে বসে থেকে অপছন্দের ঘটনা ঘটতে দিতে তিনি নারাজ। এবার আমরা দেখব উনি কিভাবে আরো সক্রিয় রাজনীতির সাথে জড়িয়ে গেলেন। 1939 সালে কলকাতা যাই বেড়াতে, শহীদ সাহেবের সাথে দেখা করি। শহীদ সাহেবকে বললাম গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও গঠন করব। খন্দকার শামসুদ্দিন সাহেব এমএলএ তখন মুসলিম লীগে যোগদান করেছেন, তিনি সভাপতি হলেন ছাত্রলীগের, আমি হলাম সম্পাদক, মুসলিম লীগ গঠন হলো। তখন রাজনীতি শুরু করেছে ভীষণ ভাবে, সভা করি, বক্তৃতা করি, খেলার দিকে আর নজর নাই, শুধু মুসলিম লীগ আর ছাত্রলীগ। পাকিস্তান আনতেই হবে, নতুবা মুসলিমদের বাঁচার উপায় নেই। খবরের কাগজ আজাদ যা লেখে তাই সত্য বলে মনে হয়। 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। এই সময় থেকে মুসলিম লীগের মধ্যে দুইটা দল মাথাচাড়া দিয়ে ওঠে, একটি প্রগতিবাদী দল আর একটা প্রতিক্রিয়াশীল। শহীদ সাহেবের নেতৃত্বে আমরা বাংলার মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা মুসলিম লীগকে জনগণের লীগে পরিণত করতে চাই, জনগণের প্রতিষ্ঠান করতে চাই। মুসলিম লীগ তখন পর্যন্ত জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয় নাই, জমিদার, জোদ্দার ও খান বাহাদুর নবাবদের প্রতিষ্ঠান ছিল। কাউকেই লীগে আসতে দিত না, জেলায় জেলায় খান বাহাদুরের দলেরাই লীগকে পকেটে করে রেখেছিল। উপরের কথাগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে বঙ্গবন্ধু ধর্মীয় অবস্থান পোষিত মুসলিম লীগকে সামাজিক পাঠের আওতায় নিয়ে এসছেন। পরবর্তীতে এই ধারায় মুসলিম লীগ বিবর্তিত হয় এবং আওয়ামী লীগের জন্ম হয়, যা নিচে আলোচিত হলো। আরো দেখতে পাবো কিভাবে তার মোহভঙ্গ হচ্ছে মুসলিম লীগ বিষয়ে, তার দৃষ্টিভঙ্গি আরো প্রসারিত হচ্ছে, লক্ষ্য করছেন অভ্যন্তরীণ বৈষম্য ও শোষণ। বিরাজমান বাস্তবতার প্রেক্ষিতে অনুধাবন করছেন নতুন করে রাজনৈতিক দল গঠনের এবং রাজনৈতিক সংগ্রামকে নতুন পর্যায়ে উন্নীত করতে। পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির যে ভাবনা তার মনে উদিত হয়েছিল, মুসলিম লীগের রাজনীতিতে তা ক্রমাগতভাবে রূপ নিল স্বায়ত্ত শাসনের দাবির উত্থাপনের প্রেক্ষিত হিসেবে। আমরা ভিন্ন এক বঙ্গবন্ধুকে খুঁজে পাই এই সময়টায়। আস্তে আস্তে সকল কিছুতেই ঘাঁটি লাগলো শুধু সরকারের নীতির জন্য। তারা জানতো না কি করে একটা জাগ্রত জাতিকে দেশের কাজে ব্যবহার করতে হয় এবং জাতিকে গঠনমূলক কাজে লাগানো যায়। হাজার হাজার কর্মী এদিক ওদিক ছিটকে পড়লো। এর একটা বিশেষ কারণ হলো যাদের কাছে ক্ষমতা এলো তারা জনসাধারণের উপরে আস্থা রাখতে পারেন না, কারণ জনসাধারণের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না। যে কয়েকজন লোক প্রদেশের শাসন ক্ষমতা হাতে পেলেন তারা সকলেই প্রায় ইংরেজ ঘেঁষা নেতা ছিলেন। ইংরেজকে তেল দিয়ে স্যার, খান বাহাদুর, খান সাহেব উপাধি নিয়েছে। এরা সম্পূর্ণভাবে নির্ভর করতে শুরু করলেন ইংরেজ আমলের আমলাতন্ত্রের উপরে। আমলাতন্ত্রের কর্ণধাররা যা বলতেন তাই শুনতেন। এই সকল কর্মচারীরা অনেকেই ইংরেজকে খুশি করার জন্য
যে সমস্ত নিঃস্বার্থ কর্মী সংগ্রাম করেছে তাদের উপর অকথ্য অত্যাচার করেছে। ফেব্রুয়ারি 8ই হবে 1948 সাল। করাচিতে পাকিস্তান সংবিধান সভার ডাকা হয়েছিল। সেখানে রাষ্ট্রভাষা কি হবে সেই বিষয়ে আলোচনা চলছিল। মুসলিম লীগ নেতারা উর্দুকেই রাষ্ট্রভাষা করার পক্ষপাতী। পূর্ব পাকিস্তানের অধিকাংশ লীগ সদস্যরও সেই মত। কুমিল্লার কংগ্রেস সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করলেন বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক, কারণ পাকিস্তানের সংখ্যাগুরুর ভাষা হলো বাংলা। মুসলিম লীগ সদস্যরা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমরা দেখলাম বিরাট ষড়যন্ত্র চলছে বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উর্দু করা। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমুদ্দিন মজলিস এর প্রতিবাদ করলো এবং দাবি করলো বাংলা ও উর্দু দুই ভাষাকেই রাষ্ট্রভাষা করতে হবে। আমরা সভা করে প্রতিবাদ শুরু করলাম। এই সময় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমদ্দুন মজলিস যুক্তভাবে সর্বদলীয় সভা আহ্বান করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ গঠন করলো। সভায় 1948 সালের 11ই মার্চকে বাংলা ভাষা দিবস ঘোষণা করা হলো। জেলায় জেলায় আমরা বের হয়ে পড়লাম। 11ই মার্চ ভোরবেলা শত শত ছাত্রকর্মী ইডেন বিল্ডিং, জেনারেল পোস্ট অফিস ও অন্যান্য জায়গায় পিকেটিং শুরু করলো। সকাল 8টায় জেনারেল পোস্ট অফিসের সামনে ছাত্রদের উপর ভীষণভাবে লাঠিচার্জ হলো। আমি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ সংগঠনের দিকে নজর দিলাম। প্রায় সকল কলেজ ও স্কুলে প্রতিষ্ঠান গড়ে উঠল। বিভিন্ন জেলায়ও শক্তিশালী সংগঠন গড়ে উঠতে লাগলো। সরকারি প্রতিষ্ঠানটি শুধু খবরের কাগজের মধ্যে বেঁচে রইল। ছাত্রলীগই সরকারের অন্যায় কাজের প্রতিবাদ ও সমালোচনা করছিল। কোনো বিরুদ্ধ দল না থাকায় সরকার গণতন্ত্রের পথ ছেড়ে এক নায়কত্বের দিকে চলছিল। প্রধানমন্ত্রী জনাব লিয়াকত আলী খান সর্বময় ক্ষমতার মালিক ছিলেন। তিনি কোনো সমালোচনাই সহ্য করতে পারছিলেন না। 2-4 জন কমিউনিস্ট ভাবাপন্ন ছাত্র ছিল যারা সরকারকে পছন্দ করত না, কিন্তু তারা এমন সমস্ত আদর্শ প্রচার করতে চেষ্টা করতো যা তখনকার সাধারণ ছাত্র ও জনসাধারণ শুনলে খেপে যেত। এদের আমি বলতাম, জনসাধারণ চলছে পায়ে হেঁটে আর আপনারা আদর্শ নিয়ে উড়োজাহাজে চলছে। জনসাধারণ আপনাদের কথা বুঝতেও পারবে না আর সাথেও চলবে না। যতটুকু হজম করতে পারে ততটুকু জনগণের কাছে করা উচিত। কর্মী সম্মেলনের জন্য খুব তোড়জোড় চলছিল। আমরা জেলে বসেই সে খবর পাই। আমার সাথে যোগাযোগ করা হয়েছিল আমার মত নেওয়ার জন্য। আমি খবর দিয়েছিলাম আমি মুসলিম লীগের পিছনে ঘুরে লাভ নেই। এ প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরা আমাদের মুসলিম লীগে নিতে চাইলেও যাওয়া উচিত হবে না, কারণ এরা কোটারি করে ফেলেছে। একে আর জনগণের প্রতিষ্ঠান বলা চলে না। এদের কোনো কর্মপন্থাও নেই। আমাকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল আমি ছাত্র প্রতিষ্ঠান করব না রাজনৈতিক প্রতিষ্ঠান হলে তাতে যোগদান করব। আমি উত্তর পাঠিয়েছিলাম, ছাত্র রাজনীতি আমি আর করব না, রাজনৈতিক প্রতিষ্ঠানই করব। কারণ বিরোধী দল সৃষ্টি করতে না পারলে এদেশে একনায়কত্ব চলবে। সকলেই একমত হয়ে নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করলেন। তার নাম দেওয়া হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, জনাব শামসুল হক সাধারণ সম্পাদক এবং আমাকে করা হলো জয়েন্ট সেক্রেটারি। খবরের কাগজে দেখলাম আমার নামের পাশে লেখা আছে নিরাপত্তা বন্দী। আমি মনে করে নিলাম পাকিস্তান হয়ে গেছে, সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নেই। একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে যার একটি ম্যানিফেস্টো থাকবে। পরে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ নামে পরিচিত। পূর্ব পাকিস্তানের ঔপনিবেশিক অবস্থান ক্রমাগত স্পষ্ট হচ্ছিল, যার সূত্রপাত বাংলা ভাষাকে জাতীয় পর্যায়ে মর্যাদা প্রদানের অনীহা থেকে। পাকিস্তানের দুই অংশের বৈষম্য ক্রমাগত সুস্পষ্ট হচ্ছিল। এই বৈষম্য ও নিপীড়ন পরবর্তীতে রাজনীতির প্রধান বিষয়বস্তু রূপে আবির্ভূত হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের একটি অন্যতম উপায় ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করা, এবং বঙ্গবন্ধু সেই কৌশলকে সুচারুরূপে গ্রহণ করেন এবং সুস্পষ্ট প্রতিফলন দেখতে পায় যুক্তফ্রন্ট রাজনীতিকে কেন্দ্র করে। 1953 সালের মাঝামাঝি পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন হবে ঘোষণা করা হলো। আওয়ামী লীগ ও মুসলিম লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ রইল না। এই সময় আওয়ামী লীগের সেই পুরাতন গ্রুপ যুক্তফ্রন্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। এদিকে তথাকথিত প্রগতিশীল একটি গ্রুপ বিরোধী দলের ঐক্য হওয়া উচিত বলে চিৎকার শুরু করেন। অতি প্রতিক্রিয়াশীল ও অতি প্রতিবাদীরা এই জায়গা এক হয়ে গেল। কোনো বিরোধী রাজনৈতিক দল তখন ছিল না, একমাত্র আওয়ামী লীগ ছাড়া, যার নাম জনসাধারণ জানে। এরপরে শুরু হলো মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্যফ্রন্ট করা হবে কিনা সেই বিতর্ক। ঐক্যফ্রন্ট সমর্থকরা প্রস্তাব আনলেন
আমি বিরোধিতা করে জিজ্ঞাসা করলাম, আওয়ামী লীগ ছাড়া অন্য বিরোধী কোন দল আছে যাদের নীতি ও আদর্শ নাই? তাদের সাথে ঐক্যফ্রন্ট করার অর্থ হলো কতগুলি মরা লোককে বাঁচিয়ে তোলা। এরা অনেকেই দেশের ক্ষতি করেছে। রাজনীতি এরা ব্যক্তিগত স্বার্থের জন্য করে, দেশের জন্য ঘুমের ঘুরেও চিন্তা করে না। বঙ্গবন্ধুর আপত্তি থাকা সত্ত্বেও যুক্তফ্রন্ট হলো সাধারণ নির্বাচনের জন্য। তার ন্যূনতম সন্তুষ্টি ছিল এই যে তাতে আওয়ামী লীগের স্বায়ত্তশাসন, বাংলা ভাষা রাষ্ট্রভাষা, রাজবন্দীদের মুক্তি ও আরো কতগুলি দাবি মেনে নেওয়া হলো। বাংলাদেশ সংগ্রামে 6 দফা অত্যন্ত সুচিন্তিত দলিল ও দিক নির্দেশনা। পাকিস্তান সৃষ্টির কয়েক বছরের মধ্যেই বঙ্গবন্ধু আঞ্চলিক শোষণের বিষয়টি অনুধাবন করেন। তার নিম্নলিখিত বক্তব্যে বিষয়টি উঠে এসেছে। পূর্ব বাংলার সম্পদকে কেড়ে নিয়ে পশ্চিম পাকিস্তানকে কত তাড়াতাড়ি গড়া যায়, একদল পশ্চিমা তথাকথিত কেন্দ্রীয় নেতা ও বড় বড় ব্যবসায়ী কর্মচারী গোপনে সে কাজ করে আসছিলেন। তাদের একটা ধারণা ছিল পূর্ব বাংলা শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানের সাথে থাকবে না, তাই যত তাড়াতাড়ি পারা যায় পশ্চিম পাকিস্তানকে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ যখন হিসাব নিকাশ বের করে প্রমাণ করলো যে পূর্ব বাংলাকে কি করে শোষণ করা হচ্ছে, তখন তারা মরিয়া হয়ে উঠলো এবং আওয়ামী লীগ নেতাদের উপরে চরম অত্যাচার করতে আরম্ভ করলো। বাংলাদেশ সংগ্রামে 6 দফা অত্যন্ত সুচিন্তিত দলিল ও দিক নির্দেশনা। এই দলিলকে বৈপ্লবিক বললে অত্যুক্তি হবে না। এখানে পুরো পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানে আলাদা সরকার গঠন, আলাদা মুদ্রা, বৈদেশিক মুদ্রার আলাদা তহবিল, পূর্ব পাকিস্তানের নিজস্ব কর সংগ্রহের ক্ষমতা প্রদান ইত্যাদি এই দাবির প্রধান দিক ছিল। কেন্দ্রীয় সরকারের হাতে শুধুমাত্র প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থাকার প্রস্তাব করা হলো। 1966 সালের 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানিদের কাছে 6 দফা পেশ করলেন। তার একার দায়িত্বে এই কাজটি তিনি করেছিলেন, কেননা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অনুমোদন ব্যতি রেখেই তিনি পেশ করলেন। কিন্তু কেন এটি করলেন তিনি? এটি হচ্ছে তার বাস্তববাদী রাজনীতির কৌশল। বিরাজমান প্রেক্ষিত ও ভবিষ্যতের লক্ষ্য এই দুইয়ের সমন্বয় ঘটানোর বিশ্লেষণ তার রাজনীতির প্রধান কৌশল। দলের জ্যেষ্ঠ নেতারা এই 6 দফার বিরোধিতা করতে পারেন এমন একটা ধারণা তার ছিল, অথচ প্রকৃত স্বায়ত্তশাসন ব্যতি রেখে পূর্ব পাকিস্তান যথার্থই উন্নতি সম্ভব না সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। পশ্চিম পাকিস্তান বাঙালির হাতে রাষ্ট্র ক্ষমতা দেবে না তিনি জানতেন। সুতরাং সংগ্রামকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার এই অভিনব কৌশল। লাহোরে এই প্রস্তাব পেশ করে তখন তিনি ঢাকায় ফিরে এলেন। অনেক জ্যেষ্ঠ নেতা তাকে কার্যনির্বাহী কমিটির সভা ডাকার দাবি জানান। এগিয়ে আসলো আওয়ামী লীগের তরুণ কর্মীরা। 1966 সালের ফেব্রুয়ারি মাসে পুস্তিকা হিসেবে 6 দফা পৌঁছে গেল সাধারণ মানুষের কাছে। মার্চ মাসের কার্যনির্বাহী কমিটির সভায় দলের সভাপতি আব্দুর রশিদ তর্কবাদী প্রতিবাদ স্বরূপ বেরিয়ে গেলেন। অনেকে সভা বয়কট করলেন। নতুন সভাপতি হলেন বঙ্গবন্ধু এবং সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা পাওয়াই প্রমাণ করে 6 দফা মূলত জনগণের সুপ্ত প্রত্যাশার মূর্ত প্রকাশই ছিল। দুটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নিবন্ধটি শেষ করব। 1, বঙ্গবন্ধু জনগণকে রাজনীতির প্রধান শক্তি মনে করেছেন। দল যদি জনগণের প্রত্যাশার চেয়ে পিছিয়ে পড়ে তাহলে জনগণকে মূলধন করে দলের মধ্যে গতি সঞ্চার করা এই পদ্ধতি জীবন পাঠশালা থেকে তিনি গ্রহণ করেছেন। 2, প্রথাগত বিপ্লবী দল না হয়েও বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন তিনি, কেননা 1966 সালেই তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করা হয়। তিনি যেহেতু জেল জীবনকে ভয় পেতেন না, তাই রাজনৈতিক ঝুঁকি তার রাজনৈতিক কৌশলের অন্যতম অঙ্গ ছিল। স্বায়ত্তশাসনের একটি কাঠামো নির্মাণ ব্যতি রেখে বাংলাদেশ আন্দোলনকে বোধ করি এই সময়ে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব ছিল। ধন্যবাদ সকলকে। মনিরুল ইসলাম খান মহোদয়কে তার তথ্যবহুল জ্ঞানবর্ধ প্রাঞ্জল নিবন্ধ উপস্থাপনের জন্য। সত্যি স্যারের এই প্রবন্ধ বা নিবন্ধ উপস্থাপনে আমরা অনেকটাই ঋদ্ধ হয়েছি। আমরা তার কাছে কৃতজ্ঞ।
প্রাগ্রসর মুক্ত প্রাণ, আমার কাছে তুচ্ছ অতি চিরামানিক কনক, কারণ মহান মুজিব যখন আমার জাতির জনক। জাতির জনক মুজিব ছাড়া হয় না কলি ফুল, মুজিব আমার উদ্দীপনা সব প্রেরণার মূল। মুজিব আমার স্বপ্ন খামার, ইতিহাসের প্রাণ, গল্প ছড়া গান কবিতা প্রেমের উপাখ্যান। মুজিব ছিলেন বলে আমি লিখতে পারি আজও, মুজিব আমার সব কবিতার শ্রেষ্ঠ কারুকাজ। এবার বাংলা একাডেমি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রচিত এবং বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ডিজিটাল প্রদর্শনী আমরা অবলোকন করব। 52 ভাষা আন্দোলন থেকে জাত দুটি প্রতিষ্ঠানের একটি শহীদ মিনার ও অন্যটি বাংলা একাডেমি। একাডেমি প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতির বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের লক্ষ্যে নিরলস কাজ করছে, আর এই কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রন্থ প্রকাশ। ইতোমধ্যে একাডেমি 8000-এর বেশি শিরোনামের বই প্রকাশ করেছে। বাংলা একাডেমির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত 4টি গ্রন্থ। এসব গ্রন্থ প্রকাশ একাডেমির জন্য গর্বের বিষয়। 2017 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় বঙ্গবন্ধু প্রণীত কারাগারের রোজনামচা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওই বছর 28 মার্চ অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে গ্রন্থটি উন্মোচন করেন। এরপর প্রকাশিত হয় অধ্যাপক ফখরুল আলম অনুদিত কারাগারের রোজনামচার ইংরেজি ভাষান্তর প্রিজন ডায়েরিজ। জাতির পিতার চীন ভ্রমণের অনন্য দলিল, তাঁর স্মৃতিকথা আমার দেখা নয়া চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2020 সালের অমর 21 বইমেলায় এই গ্রন্থ উন্মোচন করেন। অধ্যাপক ফখরুল আলমের অনুবাদে আমার দেখা নয়া চীন নিউ চায়না 1952 শিরোনামে প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর এই 4টি গ্রন্থ আমাদের জাতীয় ইতিহাসের অবশ্য পাঠ্য অনন্য দলিল। সুপ্রিয় সুধী, আমরা এতক্ষণ জাতির পিতা বঙ্গবন্ধুর রচিত বাংলা একাডেমি প্রকাশিত 4টি বই, যার খুব চাহিদা রয়েছে আমার কাছে, সেই বই গুলো আমরা দেখলাম এবং যারা আজকে দেখেছি এই বইয়ের প্রচারণায় জনগণের প্রত্যেকের কাছে যাতে এই বইগুলো পৌঁছে, আমি সংশ্লিষ্ট আজকে যারা যুক্ত হয়েছে, যারা দেখেছে, সবার কাছে আমি বিনীত অনুরোধ রাখবো বাংলার প্রত্যন্ত প্রান্তে যেন এই বইগুলো পৌঁছায় এবং আমরা যাতে বঙ্গবন্ধুকে আরো নিবিড়ভাবে জানতে পারি, বুঝতে পারি। কবিতা সময়ের সিঁড়ি, কবিতা ভূমিকম্প, কখনো কখনো অগ্নিগিরি। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পরে যখন তাদের ফাঁসির আদেশ কার্যকর হয়, আমাদের প্রিয় কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কবি মোহাম্মদ সামাদ লিখেছিলেন সাত মুক্তি কবিতা। তার এই কবিতাটি তিনি অসুস্থ থাকার কারণে আজকে আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার কথা ছিল, তিনি সেটি ভিডিও ক্লিপ করে পাঠিয়েছেন। আমরা এখন তার কবির কণ্ঠে কবিতা শুনব। পিতা আজ আমাদের সাত মূর্তি,
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার মুহূর্ত 8ই নভেম্বর 1998। পিতা, আজ আমাদের সাপ মুক্তি, আজ তোমার নির্মম হত্যা মামলার রায়, আজ আমার মা ভাই বোনদের হত্যা মামলার রায়, আজ বাঙালির কলঙ্ক মোচন, আজ সাপ মুক্তি। পিতা, তোমার পাইপ, চৌচির চশমা, গুলিবিদ্ধ লাল পাঞ্জাবি, প্রিয় চিত্রল হরিণ, গাভীর সজল চোখ, আদরের পায়রারা, তোমার রবীন্দ্রসঙ্গীত, বিদ্রোহী কবিতা, তোমার টুঙ্গিপাড়া, তোমার 32 নম্বরে রক্তধারা আজ প্রার্থনারত। তোমার কৃষক, তোমার শ্রমিক আজ প্রার্থনারত, তোমার শিশুরা, তোমার ছাত্ররা আজ প্রার্থনারত, তোমার আহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা কন্যা আজ প্রার্থনারত, তোমার কবিরা, তোমার পাখিরা আজ প্রার্থনারত, তোমার মেঘেরা, তোমার আকাশ আজ প্রার্থনারত, তোমার শস্যেরা, বৃক্ষরাজি, তোমার সুন্দরবন আজ প্রার্থনারত, তোমার পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র আজ প্রার্থনারত, তোমার উত্তাল বঙ্গোপসাগর আজ প্রার্থনারত, তোমার মধুপুরের গড়, গাঢ় পাহাড়ের চূড়া আজ প্রার্থনারত, তোমার মসজিদ, মন্দির, পেগোড়া, গির্জা আজ প্রার্থনারত, তোমার 21শে ফেব্রুয়ারি, শহীদ মিনার, স্মৃতিসৌধ, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান আজ প্রার্থনারত, তোমার 7ই মার্চের রেসকোর্স, জয় বাংলা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আবহমান বাঙালি সংস্কৃতি আজ প্রার্থনারত। এই মেঘলা দুপুরে আমাদের সকলের কণ্ঠ যখন একটি কণ্ঠে জানাচ্ছে করুণ আর্তি, পিতা, আমরা আজন্ম পাপী, আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ঠিক তখনই দীর্ঘ প্রতীক্ষার স্তব্ধতা ভাঙিয়া, ভোলক দোলক গোলক ভেদিয়া, ক্ষুধার আসন আরশ ছেদিয়া, হঠাৎ তোমার বজ্র কণ্ঠে ধ্বনিত হলো জয় বাংলা। অশ্রুসিক্ত সবাই আমরা আকাশের দিকে তাকালাম, ঈশ্বরের চোখ বেয়ে অঝোর ধারায় নামল আনন্দ বৃষ্টি। আমরা উপভোগ করলাম সাপ মুক্তি কবিতাটি কবি কণ্ঠে। শহীদ শোভার্থী বাংলার পলিমাটি অক্ষরে মেখে, মনের গভীরে তিনি দিয়েছেন রেখে, মন থেকে করটিতে অক্ষরে ফুল ফোটাতেন সযতনে করেন ফুল। সে ফুলের সৌরভ আজ চারপাশে, হাজার বছরের মুজিব একজন আসে। ফিরে আসছেন শেখ মুজিব। সিকান্দার আবু জাফরের একটি কবিতা আবৃত্তি করবেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী লায়লা আফরোজ। মুক্তিকামী মানুষের শুভেচ্ছার পথে, মুক্তিকামী মানুষের শুভেচ্ছার পথে বাংলাদেশ রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান ফিরে আসছেন বাংলাদেশে। মানুষে অমানুষে সংঘর্ষের প্রস্তর ফলক পেরিয়ে ফিরে আসছেন তিনি ইতিহাসে অশনাক্ত পথে। পেরিয়ে আসছেন সশস্ত্রের অস্ত্রে ঝরা নিরস্ত্রে রক্তের নদী, কোটি কোটি দীর্ঘশ্বাসের ঝড় সওয়ার। তিনি আসছেন বঙ্গবন্ধু বিজয়ী মুজিব। পায়ে পায়ে বেজে উঠছে ইতস্তত করটি কঙ্কালে, মানবিক চেতনার শ্মশান শৃগাল। 7.5 কোটি বাঙালির কান্নায় পাথরে গড়া সুমসৃণ পথে ফিরে আসছেন তিনি। ফিরে আসছেন বঙ্গভারতের সম্মিলিত রক্তস্নাত মহাপুণ্য পথে।
বাংলাদেশের মরণ বিজয়ী মুক্তি সেনানী। ছাত্র জনতার করতালি মুখরিত পথে ফিরে আসছেন তিনি। জাতির জনক, সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশে নির্ভয় ভবিষ্যতের স্বপ্নদীপ্ত নিরঙ্কুশ প্রত্যাশার পথে শেখ মুজিবুর রহমান ফিরে আসছেন বাংলাদেশে। বাংলাদেশ রাষ্ট্রের জনক শেখ মুজিবুর রহমান ফিরে আসছেন বাংলাদেশে। লাইলা আফরোজকে তার সুরভিত কণ্ঠের কারুকাজে এবং কবিতার সুষমা সৌরভে আমাদেরকে বিমোহিত করেন। তার তুলনা তিনি, শ্রদ্ধা এবং ভালোবাসায় আমরা তাকে চিনি। মহান নেতা, জাতির পিতা, বন্ধু তিনি সবার। আসুন সবাই চেষ্টা করি তার মতনই হবার। তার তুলনা নাই, তাকে খুঁজে পাই এই বনানী সবুজ ভূমি, ফুল ফসলের মাঠে। তিনি আছেন জীবন গড়ার নিত্যদিনের পাশে। আছেন তিনি সব হৃদয়ে, মন মননের ভাজে, মূল্যবোধের শিরায় শিরায় সকল শুভ কাজে। এবার আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক, জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা মহোদয়কে তার সভাপতি বক্তব্য প্রদানের জন্য সবিনয় সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরুর পূর্বেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, প্রমিত বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি জাতিমাতা বেগম মুজিবুন্নেছা মুজিবের প্রতি। 15ই আগস্টের সকল শহীদ শিশু রাসেল সহ সকল শহীদের প্রতি আবহমান করে কাল ধরে যে বাঙালি জাতি তার জাতিসত্তা ও জাতি রাষ্ট্রের জন্য ঐতিহাসিক তাদের প্রতি, আমাদের যেসব মা বোন গণতান্ত্রিক যুদ্ধে, মুক্তিযুদ্ধে তাদের অবদান রেখেছেন তাদের সকলের প্রতি, এবং একালের বাঙালি জাতি যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনাবাহিত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলছেন, যার শীর্ষে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং এই যুদ্ধরত যুদ্ধে অবতীর্ণ বাঙালি জাতি, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলা একাডেমি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক ও শক্তির মাস আগস্ট 2021 শিরোনামে মাসব্যাপী আলোচনা চলছে। আজ তার তৃতীয় দিন। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বাগত বক্তব্য এবং উপস্থাপক হিসেবে এইচ.এম. লোকমান, সচিব বাংলা একাডেমি, যিনি একজন বিশিষ্ট কবি এবং আমি বলবো যে সাহিত্য সাধক। আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি প্রথমে, তারপর বঙ্গবন্ধু রচিত বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ডিজিটাল প্রদর্শনী দেখেছি, যার ভিতর বঙ্গবন্ধুর বীর গাথা কিংবা 7ই মার্চের ভাষণের বহুমাত্রিক বিশ্লেষণ, আমরা এই ধরনের বইও আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি নিবন্ধ উপস্থাপন করেছেন সম্মানিত আমাদের কাউন্সিল মেম্বার, কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মনিরুল হক, অধ্যাপক মনিরুল খান, যিনি উপস্থাপন করেছেন। তার প্রবন্ধের বক্তব্য বঙ্গবন্ধু এবং তার বাস্তববাদী রাজনীতির
কৌশল ও লক্ষ্য মোটাদাগে এই বিষয়ে তিনি উপস্থাপন করেছেন। এই বিষয়ে আমি পরে কথা বলবো, শেষ দিকেই তার উপর বক্তব্য রেখেই আমি কথা বলবো, বক্তব্য ইতি টানব। এরপরে আমরা শুনেছি বঙ্গবন্ধুকে নিবেদিত কবিকণ্ঠে কবিতা পাঠ, সাপ মুক্তি, কবি মোহাম্মদ সামাদ, খুবই সুন্দর কবিতা এবং যথার্থ আমাদের প্রাসঙ্গিক কবিতা। এরপর আমরা বিশিষ্ট আবৃত্তিকার লায়লা আফরোজের কণ্ঠে শুনেছি ফিরে আসতেন শেখ মুজিব, লিখেছেন কবি সিকান্দর আবু জাফর, যে সিকান্দর আবু জাফর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব নিকটের বন্ধু ছিল। তারপর আমরা দেখেছি বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ডিজিটাল প্রদর্শনী, বিশেষত বঙ্গবন্ধুর 4টি গ্রন্থ, কারাগারের রোজ নামচা, প্রিজন ডায়েরিজ, আমার দেখা নয়া চীন, নিউ চায়না 1952, এই বই সম্পর্কে আমাদের যে আমি বলবো বিবরণ সেটা আমরা দেখেছি। এই মুহূর্তে আমি কথা বলছি, আমি এই 3রা আগস্ট আজকে 2021 আজকে কথা বলছি। ধরা যাক তারও বহু আগে 1971 সালের 3রা আগস্টে কি ঘটেছিল আমরা একটু পেছনে ফিরে দেখতে পারি। পত্র পত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি বঙ্গবন্ধুর মুক্তি চান বিদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা, ব্রিটিশ এমপিরা, যুক্তরাজ্যের হাউস অফ কমন্স ও আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের 130 জনের বেশি সদস্য আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য পাকিস্তানের কাছে আবেদন জানান। আবেদনকারী এমপিরা বলেন শেখ মুজিবের মুক্তি বাংলাদেশে রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ। গতকালকে আমরা দেখেছিলাম যে এই অন্য ধরনের সমাধানের চেষ্টা করেছিল পাকিস্তান এবং প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু তাকে সরাসরি নাকচ করে দিয়েছিল ভারত সরকার এবং জাতিসংঘকে জানিয়েছিল যে ভেতরে যে যুদ্ধরত অবস্থা আছে তাকে নিয়েই তাকে আমাদের বিবেচনা করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে একটা মৌলিক সমাধান করতে হবে, তা নাহলে সমাধান হবে না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে এদিন রাতে পাকিস্তান ও গ্রিসকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য বন্ধ রাখার বিধান রেখে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য বিলটি পাশ হয়। তবে বিলের কয়েকটি বিধানের ফাঁক করে প্রেসিডেন্ট নিক্সন ইচ্ছা করলেই সাহায্য করার সুযোগ থেকে যায়। প্রতিনিধি পরিষদের অধিকাংশ সদস্যই এতে সমর্থন জানান। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে কার্যকলাপ তাতে তখনও পর্যন্ত কিন্তু দ্বিধা ছিল এবং সেটি বাংলাদেশের পক্ষে যাতে না যায় সেই সমর্থে সেই ধরনের কাজকর্ম তারা করেছিল, যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দীর্ঘদিন চলেছে। সোভিয়েত সংবাদপত্র প্রাবদায় এই দিন পাকিস্তানের ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকির প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করা হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান তিনি বিভিন্ন দেশ ও সংগঠন যেসব ত্রাণ সামগ্রী পূর্ব পাকিস্তানে পাঠিয়েছে তা ব্যবস্থাপনার জন্য জাতিসংঘের বিশেষজ্ঞরা সেখানে যাচ্ছেন, এই সংবাদ দিয়েছিলেন। জাপানের রাজধানী টোকিওতে পরমাণু অস্ত্র বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ উঠেছিল। বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব মে মাসে পরিষদের বুদাপেস্ট সম্মেলনে গৃহীত প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন তাতে বাংলাদেশে গণনির্যাতনের শিকার বাঙালিদের প্রতি সহানুভূতি জানানো হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ তো বটেই, এদিন ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দৃষ্টি আকর্ষণীয় প্রশ্নের জবাবে বলেন শেখ মুজিবুর রহমানের মুক্তির ব্যাপারে ভারত কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে। অর্থাৎ ভারত যে সত্যিকারের শরিক, এই বিষয়টি আমরা বুঝতে পারছি। আর বাংলাদেশের ভিতরে কি ঘটছে? জামালপুরের ঝিনাইগাতির নকটি সীমান্ত ঘাটিতে অবস্থানরত পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি ভয়াবহ যুদ্ধ হচ্ছিল। মুক্তি বাহিনীর 11 নম্বর সেক্টরের অধিনায়ক একজন মেজর যিনি পরে লেফটেন্যান্ট জেনারেল হয়ে যান, তার নির্দেশে ক্যাপ্টেন আমিন চৌধুরীর নেতৃত্বে মুক্তি বাহিনীর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুটি দলের মুক্তিযোদ্ধারা নকশি সীমান্তে ঘাটিতে আক্রমণ করলো। তারপর কুমিল্লায় একদল মুক্তিযোদ্ধা 14 গ্রাম মিয়ার বাজারের সংযোগকারী রাস্তায় পাকিস্তানি সেনাদের উপর অতর্কিত হামলা করলে
বেশ কয়েকজন আহত হয় এবং হতাহত হয়। আরেকটি দল 14 গ্রামের সুরাইনুল এবং মাদুরিতে পাকিস্তান বাহিনীর অবস্থানের উপর আক্রমণ করে কয়েকজনকে হতাহত করে। এর অর্থ আমরা বুঝতে পারছি বাংলাদেশ তখন একেবারে জায়মান অবস্থায় আছে, মুক্তিযুদ্ধ চলছে, দেশের ভিতরে মুক্তিযোদ্ধারা সুযোগ মতো যেখানেই সম্ভব সেখানেই পাকিস্তানের উপর আঘাত করছেন, আর বিদেশে যারা পাকিস্তানের বিরোধী এবং বাংলাদেশের স্বাধীনতার যারা পক্ষের শক্তি তারা আমাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। এবার আমি 3রা আগস্টের এই যে 1971 সালের 1975 সাল, যে 75 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু পৃথিবী থেকে শারীরিকভাবে চিরবিদায় নেবেন এবং আবার সঙ্গে সঙ্গেই তিনি শোক থেকে শক্তি হয়ে, জাগরণ হয়ে আমাদের মাঝে অনন্তকালের জন্য প্রেরণা হয়ে, উজ্জীবন হয়ে ফিরে আসবেন। সেদিন 3রা আগস্ট বাংলাদেশ ও উত্তর কোরিয়া সহযোগিতা বৃদ্ধিতে তারা একমত হন। উত্তর কোরীয় দূত মিস্টার ইয়ং হিয়ন সব জানান, ব্যবসা বাণিজ্য এবং কারিগরি সহ সকল ক্ষেত্রে পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতার সহযোগিতা গড়িয়া তুলিবার ব্যাপারে বাংলাদেশ ও উত্তর কোরিয়া নীতিগতভাবে মতৈক্যে উপনীত হয়েছে। বাংলাদেশের অর্জিত সাফল্য দেখিয়া কিন্তু আরো বলেন যে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বে বাংলাদেশ ভবিষ্যতে আরো অগ্রগতি অর্জন করবে। আমরা যখন জানি বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলা হচ্ছে, তখন উত্তর কোরিয়ার মতো সহযোগী রাষ্ট্র বাংলাদেশের এবং বঙ্গবন্ধুর যে কার্যকলাপ, অগ্রগতি, উন্নতি তার ভূয়সী প্রশংসা করছেন। দৈনিক বাংলায়, বাংলাদেশ অবজারভারে, বাংলাদেশ টাইমসে, দৈনিক ইত্তেফাকে এই খবরটি বেরিয়েছিল, অন্য সব পত্রিকাও বেরিয়েছিল। অর্থাৎ আমরা তারপরে কি হলো, তারপর যেটা হয়েছিল যে পরাজিত পাকিস্তানি দখলকার বাহিনীর যারা কি বলবো অনুচর, এই দেশীয় অনুচর, তাদের চক্রান্তে বাংলাদেশকে তথাকথিত আবার পাকিস্তান বানানোর যে নীল নকশা, সেই নীল নকশার কারণেই আমরা 15ই আগস্টের ঘটনা বলি দেখি। এবং দেখার মূল কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ওই পাকিস্তান আন্দোলন শেষ হওয়ার পর, যখন ভাষা আন্দোলন শুরু হলো, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই তো আমাদের সাংস্কৃতিক জাতীয়তা নতুনভাবে গড়ে উঠেছে এবং বঙ্গবন্ধু তার তৈরি করলেন। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু তার কার্য কি কাজ করতে হবে, তাকে কোন পন্থা অবলম্বন করলেন সেটি তিনি নির্ধারণ করলেন। প্রসঙ্গত বলা যায়, এই যে বাস্তব অবস্থা একজন নেতাকে কিভাবে একজন মৌলিক নেতায় পরিণত করতে পারে, একজন সাধারণ নেতাকে, শান্তিকামী নেতাকে কিভাবে বৈপ্লবিক নেতায় পরিণত করতে পারে, এই যে বিষয়টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকের আলোচক অধ্যাপক মনিরুল ইসলাম খানকে ধন্যবাদ জানাবো এই কারণে, তার প্রবন্ধে তিনি এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে, একেবারে ধারালোভাবে উপস্থাপন করেছেন। বঙ্গবন্ধু ও তার বাস্তববাদী রাজনীতির কলাকৌশল ও লক্ষ্য। তিনি আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির কথা বলেছেন। অবরোহী পদ্ধতি সাধারণত তত্ত্ব থেকে সত্যে নীতি কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটাতে আসে, আর আরোহী পদ্ধতি আমরা যতদূর জানি সত্য যা বাস্তবে ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমাকে কি করতে হবে, আমি সেই লক্ষ্যটা নির্ধারণ করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথাযথভাবেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা দেখলাম এই মনিরুল ইসলাম খানের পাঠ থেকেই, আমরা আগেও এই অংশ পাঠ করেছি, পাকিস্তানের জন্য তিনি যুদ্ধ করেছেন এবং তার জন্য পক্ষে কাজ করেছেন, মুসলিম লীগ করেছেন। তারপর সেই বঙ্গবন্ধুকে আবার কেন সেটাকে ছেড়ে আবার তার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্য তাকে লড়াই করতে হলো, তাকে রাজনৈতিক কৌশল তৈরি করতে হলো, লক্ষ্য তৈরি করতে হলো। এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে হলেও জনাব প্রফেসর খান অত্যন্ত দক্ষভাবে এই কাজটি তিনি করেছেন। এটি ইতিহাসের একটি বস্তুবাদী বিশ্লেষণ। ইতিহাসের এই বস্তুবাদী বিশ্লেষণ প্রয়োজন এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি দ্বিতীয় বিপ্লবের কথা বলেছিলেন, যে দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে আমরা দেখি যে সেই দ্বিতীয় বিপ্লব কোন বিপ্লব, যে বিপ্লব বাংলাদেশের যে সংবিধান,
সে সংবিধানকে সমর্থন করে একটি সমাজ বিন্যাস তৈরি করবে। সে বিন্যাস কি? গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং অসাম্প্রদায়িকতা। সমাজতন্ত্র বলতে আমরা রাশিয়ার সমাজতন্ত্র বুঝি না, চীনের সমাজতন্ত্র বুঝি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সামাজিক সাম্য বিন্যাসের কথা ভেবেছিলেন তার বাস্তববাদী রাজনীতির পরিপ্রেক্ষিতে তার কথাই বুঝি। গণতন্ত্র আমরা বুঝি, এবং গণতন্ত্র মানে আমার ভাষায় যুক্তিযুদ্ধ, এবং সেই গণতন্ত্রাত্মিক পথেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত যুক্তিযুদ্ধ পার হয়ে মুক্তিযুদ্ধে এসেছিলেন। তার যুক্তিযুদ্ধের একেবারে সর্বশেষ পর্যায়ে ছিল আমাদের মতে ছয় দফার সে আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন, যে স্বায়ত্তশাসন গ্রহণ করা পাকিস্তানের বিপক্ষে কখনো সম্ভব ছিল না। ফলে যুদ্ধ অনিবার্য, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সালের 21শে ফেব্রুয়ারি রাতে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তাতেই তিনি আবার এই কথাটি আমরা বারবার বলবো, কেননা 21শে ফেব্রুয়ারি 15ই মার্চে তিনি বাংলা একাডেমিতে যে বক্তৃতা দিয়েছিলেন, এবং 21শে ফেব্রুয়ারি 1971 সালের 21শে ফেব্রুয়ারিতে রাতে তিনি আমাদের যে বক্তৃতা দিয়েছিলেন শহীদ মিনারে, তার সঙ্গে 7ই মার্চের বক্তৃতার একটি অবিচ্ছিন্ন ধারাবাহিকতা আছে। যে 7ই মার্চে তিনি বাঙালি জাতির স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন, যুদ্ধের কলাকৌশল তিনি নির্ধারণ করেছিলেন বাস্তববাদী পদ্ধতিতে, যে তারা যদি যা কিছু নিয়ে আসুক, বাঙালিকে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এবং শেষ পর্যন্ত আমরা সেই রক্তের বিনিময়েই রক্তরঞ্জিত পথেই রক্তাক্ত বাংলাকে স্বাধীন বাংলায় পরিণত করেছি। এখন আমাদের যুদ্ধ হচ্ছে সেই রক্তাক্ত বাংলাকে, স্বাধীন বাংলাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করা। আমরা মনে করি আমাদের এই যুদ্ধ, এই জীবন পাঠশালা থেকে পাঠ নেওয়া, আমাদের এই লক্ষ্য, এই যুদ্ধ এবং এই যুদ্ধের পরিণতিতে যে বাংলাদেশ, যে সোনার বাংলা, সেটি আমরা বাস্তবায়নের পথে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের এখন সংগ্রাম হবে একটি সদাচারী জাতীয়তাবাদী দেশে পরিণত হওয়া, সদাচারী একটা সাম্যবাদী দেশে পরিণত হওয়া, একটা সদাচারী শান্তির অসাম্প্রদায়িক দেশে পরিণত হওয়া। সেই যুদ্ধই চলছে করোনা আক্রান্ত এই বাংলাদেশে। আমরা ঘরের ভেতরে সর্বত্র থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রণোদনাকে গ্রহণ করে আমরা সেই মুক্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই সেই সংগ্রামের, সেই মুক্তি সংগ্রামের, সেই যুক্তিযুদ্ধের অংশীদার। আপনারা আজকে যে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদের দেখছেন, শুনছেন এইখানে আমাদের এই সীমিত অন্তর্জালে কিংবা বাংলাদেশ জুড়ে কিংবা সারা পৃথিবী জুড়ে, তাদের সকলকে শ্রদ্ধা ও অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মহাপরিচালক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়কে তার আবির রাঙা আলোচনা ও স্বর্ণখচিত সুগঠিত বিশ্লেষণধর্মী স্বপ্ন জাগানিয়া জ্যোতির্ময় বক্তব্য প্রদানের জন্য। আমাদের আকাঙ্ক্ষার আকাশ পূর্ণ হোক, প্রদীপ্ত হোক প্রজ্জ্বল পূর্ণিমায়, আর আমরা ভালো থাকি সীমাহীনতায়, আমরা ভালো থাকি প্রতিদিন, চিরদিন, সারা বেলা, সারাক্ষণ। এই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানে এখানেই সমাপ্তি। শুভ বিদায়।